দেশের চাপে অন্যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে শাহবাগে অবরোধ, বিকেলে গণজমায়েত, দেশের অন্য কোনো সড়কে ব্লকেট না করার আহ্বান হাসনাতের। তীব্র গরমে পুড়ছে রাজধানী সহ সারা দেশ। চুয়াডাঙ্গা, রাজশাহী সহ ৩৮ জেলায় বইছে তাপপ্রবাহ, আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস। ৮ মাসে হাজারেরও বেশি পয়েন্ট হারিয়েছে দেশের পুঁজিবাজার। সংস্কার কার্যক্রমে ধীরগতি, আস্থা সংকটে বিনিয়োগকারীরা। ফরিয়াদের বেঁধে দেয়া দামে অসহায় হাওরের কৃষক, পানির দরে ধান বিক্রি। কৃষক বাঁচাতে মধ্যস্বত্বভোগী কমানোর তাগিদ। অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানের বুনিয়ান উন মারসুস। অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি। ভারতে ৩২টি বিমানবন্দর বন্ধ ঘোষণা। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ ৩ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। ব্লকেট কর্মসূচির আওতায় বন্ধ রয়েছে শাহবাগের রাস্তা, তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, আইসিটি আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি, এই ৩ দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থানের পর মিন্টু রোডের মোড়ে সমাবেশ করেন তারা। সমাবেশের পর শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের মতো ফেসিবাদী দলের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা যেভাবে মানুষ খুন করেছে, আয়না করে নিয়েছে, আমি এটা বিচার চাই এবং তাদেরকে নিষিদ্ধ করা হোক, আমি এটা চাই। আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করছিল, আমার চোখের সামনে আমার ফ্রেন্ডে মারা ফেলছে, আমার ছোট ভাইরা আগুনে পুড়ে ফেলছে। আওয়ামী লীগ এদেশের অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এজন্য আওয়ামী লীগ এদেশে রাজনীতি করা সন্ত্রাসী দল। আমরা চাচ্ছি না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করে। অনতিবিলম্বে বিগত 16 বছর যারা এই দেশের মানুষের উপর জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রুলাল চালিয়েছে, তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে অনতিকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, অবরোধ কর্মসূচির সবশেষ কি অবস্থা জানাবেন? উজ্জ্বল, অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে একটি ফ্যাসিবাদের সরকারকে হটিয়ে দেওয়া হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু যে সংগ্রাম, যে যুদ্ধ, সেটি কি শেষ হয়েছে? এই শাহবাগ মোড়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে সেটি শেষ হয়নি, কারণ এই তীব্র রোদ উপেক্ষা করেও কিন্তু আন্দোলনকারীরা এখানে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের যেই দাবি, তারা বলছেন যে যেই ফ্যাসিবাদী সরকারকে হঠাতে এত রক্ত দিতে হলো, সেই ফ্যাসিবাদের সরকারকে, সেই আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে, সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে হবে এবং একই সঙ্গে তাদের নিষিদ্ধ একটি রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করতে হবে। সেই দাবিতেই কিন্তু, সেই প্রধান দাবিটি নিয়েই কিন্তু তারা এখানে এসেছে। তার সঙ্গে আরও দুটি দাবি আছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় বিচার কাজ করার জন্য সেটি যুক্ত করতে হবে এবং একই সঙ্গে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। 31 ডিসেম্বর জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হয়নি এবং তারপর অনেকগুলো দিন পার হয়ে গিয়েছে, যার ফলে আসলে এই যারা আজকে এখানে আন্দোলনকারীরা রয়েছেন এবং এই যে অবস্থান কর্মসূচি, আমরা কিন্তু 3 দিন ধরে শুনছি এই অবস্থান কর্মসূচির কথা। গতকাল বিকেল থেকে এই যে শাহবাগ মোড়ে, সেই শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন। প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা শুরু করেছিলেন এই অবস্থান কর্মসূচি। এরপর কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে হেয়ার রোডে তারা অবস্থান নিয়েছিলেন এবং এরপর গতকাল থেকে এই শাহবাগ মোড়েই কিন্তু অবস্থান কর্মসূচিতে রয়েছেন। বিকেল 3টা নাগাদ এই শাহবাগ মোড়ে
গণজমায়েত কর্মসূচি হবে এবং সেখানে আশা করা হচ্ছে যে গণজমায়েত কর্মসূচি সেখানে এই সংখ্যা আরো বেড়ে যাবে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একের পর এক সংখ্যাটা বাড়ছে এবং 3টা নাগাদ আরো বাড়বে বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। কোনো দল মত নয়, নির্বিশেষে ছাত্র জনতার মধ্য দিয়ে কিন্তু এই ছাত্র জনতার উপস্থিতিতে এই যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে। অনেক বর্ষিয়ান রাজনৈতিক দল এখানে দলের মতদর্শী মানুষ এখানে আছেন, সাধারণ জনতা এখানে রয়েছেন এবং ছোট ছোট কিংবা বড় সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এসেছেন। কারো কারো কোনো রাজনৈতিক দলের অনুপস্থিতি কিন্তু একটু কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ হয়েছে, অনেকের মনে প্রশ্ন জাগাচ্ছে। সেগুলোকে ছাপিয়ে কিন্তু যারা এনসিপির মুখ্য সংগঠক রয়েছেন, যাদেরকে আসলে সাধারণ মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে চিনেছিলেন ওই জুলাই আন্দোলনে, তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন যে তাদের যে 3 দফা দাবির কথা তারা তুলেছেন সেই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছেড়ে যাবেন না। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছেন এই শাহবাগ কর্মসূচি। সেই শাহবাগে যখন ব্লকেজ কর্মসূচি চলছে আশেপাশের সব রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুটা যান চলাচলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে, যাত্রীরা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের কথা তুলছিলেন। তবে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি সেবা সেগুলো কিন্তু এখানে সেই বাহনগুলো কিন্তু এখানে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যারা ছাত্ররা রয়েছেন একের পর এক প্রতিবাদী স্লোগান, যে স্লোগানগুলো আমরা জুলাই মাসে শুনেছিলাম সেই স্লোগানগুলো দিয়ে একে অন্যদের মধ্যে আসলে এক ধরনের জুলাই স্পিরিট তৈরি করার চেষ্টা করছেন বা তৈরি করছেন। কারণ এটি তৈরি করছেন কারণ হচ্ছে গিয়ে তারা যে এই যে সেই সময়কার তাদের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছেন, তাদের ভাইদের উপরে একই সমবয়সীদের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছেন, সেই আওয়ামী লীগের বিচার যেন এই বাংলার মাটিতেই হয় এবং একই সঙ্গে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, যেন এই বাংলার মাটিতে তারা আর কখনো রাজনীতি না করতে পারে। এবং তারা বলছেন যদি তাদের এটি না করা হয়, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা না হয়, তারা যদি এই বাংলার মাটিতে আবারও রাজনীতি করার সুযোগ পায়, তাহলে আসলে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে আসলে এক ধরনের প্রতারণা করা হবে বলে তারা মনে করছেন। যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের যে প্রতিবাদী স্লোগান রয়েছেন, যে আওয়াজ রয়েছেন, সেই আওয়াজের মধ্য দিয়ে তারা একে অন্যের মধ্যে সেই জুলাই আগস্টের যে সেই স্পিরিট তৈরি করার চেষ্টা করছেন। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। অবরোধ কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে কমিটিকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে একথা জানান তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনে জনগণের ভোগান্তির বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। বিএনপির আয়োজনে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে তারুণ্য সমাবেশ চলছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন এই মুহূর্তে কি কি কার্যক্রম চলছে? আমরা মনে করবো বিগত 17 বছর আমরা বৃষ্টিতে ভেজে রাস্তা যে আন্দোলন করেছি, আজকে আমরা বৃষ্টিতে ভিজে এই মহাসমাবেশ। উজ্জ্বল, বিএনপির 3 সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের আয়োজনেই এই তারুণ্যের সমাবেশ, যেটি আজকে দ্বিতীয় দিন প্রথম ধাপের মোট 4 বার হবে, 4 বিভাগে এই আয়োজন তারা করছে। আজকের এখানকার যে পোলো গ্রাউন্ডের মাঠের যে আয়োজন চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগ নিয়ে, সেখানকার আনুষ্ঠানিকতা শুরু হবে বিকাল 3টায়। আর এই আনুষ্ঠানিকতার আগে আমরা যেটি দেখছি, তীব্র রোদ উপেক্ষা করেও ইতিমধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। চট্টগ্রামে আয়োজন করা হলো, চট্টগ্রাম বিভাগের যতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা থেকেই নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি কুমিল্লার আশপাশে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর,
ফেনী, নোয়াখালী সহ এদিকে কক্সবাজার অর্থাৎ চট্টগ্রামে যতগুলো জেলা রয়েছে, পার্বত্য 3টি জেলা রয়েছে, সবগুলো থেকেই এই 3 সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং ধীরে ধীরে এই মাঠ আমরা সকালে যে উপস্থিতি দেখেছি সেখান থেকে এখন উপস্থিতি অনেকটা বেড়েছে। দেখতে পাচ্ছেন একেবারে মঞ্চমুখী মানুষের যাত্রা, ধীরে ধীরে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। অনেক বড় মাঠ, 3টার আগে নাগাদ মানুষের পদচারণা ঘুরে যাবে বলছে এখানকার যারা আয়োজক রয়েছে তারা। আমরা এখানকার যারা এসেছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছে যে 13 জুলাই 2023 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্রগত মেরামতের 31 দফা দিয়েছে সেটি নিয়ে গতকাল সেমিনার হয়েছিল। অর্থাৎ এই যে তারুণ্য সমাবেশ সেটির 2 ভাগ, প্রথম ভাগের প্রথম দিন সেমিনার হয়েছে এবং সেই সেমিনারে যে 31 দফা তার উপর আলোচনা হয়েছে। তরুণদের অংশীদারিত্ব সামনের দিনগুলোতে কেমন হবে সেটি জানানো হয়েছে এবং হাতে কলমে সেখান থেকে তরুণদের যে ভাবনা সেটি তারা জেনেছে এবং আজকের এই সমাবেশ থেকে তরুণদের নেতৃত্ব গুণ বাড়ানোর ক্ষেত্রে, তরুণদের অংশীদারিত্ব আরো বাড়ানোর ক্ষেত্রে আগামীর বাংলাদেশে যে তরুণরা রয়েছে তারা কিভাবে দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য, দলকে শক্তিশালী করার জন্য কাজ করবে সেটি এখান থেকে মূলত এই সমাবেশ থেকে ঘোষণা আসবে এবং পোলো গ্রাউন্ড মাঠে ধীরে ধীরে আমরা নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং আজকের এই যে সমাবেশ সেটি এই আজকে চট্টগ্রাম বিভাগের পর উজ্জ্বল আরো 4টি বিভাগে, আরো 3টি মোট 4টি বিভাগে হবে, যেখানে বগুড়া, ঢাকা এবং খুলনাতে হওয়ার কথা ছিল। এবং আমরা যেটি দেখছি যে এখানে যেহেতু 3টাই একেবারে আনুষ্ঠানিক ঘোষণা, আজকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং তিনি প্রতিনিধি হিসাবে কথা বলবেন এবং দিক নির্দেশনা দেবেন আগামী তরুণরা কিভাবে দলকে শক্তিশালী করবে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। চট্টগ্রাম থেকে বিএনপির তারুণ্য সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। তীব্র দাবদাহে হাঁসফাঁস জনজীবন, বাড়ছে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হুসাইন এবং কিশোরগঞ্জের থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েজ। শুরুতেই যাব সৈয়দপুরে, সেখানে রয়েছেন মোকাররম। দাবদাহে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, তারা কিভাবে সামলে নিচ্ছেন? উজ্জ্বল, 9 তারিখ থেকে শুরু হওয়া 120 ঘন্টার যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহে কিন্তু একেবারে ওষ্ঠাগত উত্তরের জনজীবন এবং উত্তরের কৃষি নির্ভর যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একেবারে এখন বড় ধান তোলবার মৌসুম। ধান কিন্তু সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করতে শুরু করেছে এবং সেই ধারণ করবার পূর্ব মুহূর্তে যে তাপপ্রবাহ শুরু হয়েছে এতে কিন্তু কৃষকরা ধান ক্ষেতের পরিচর্যা বাড়িয়ে দিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে সেই ধান খেতে অতিরিক্ত রোদ হলে এক ধরনের চিটা পড়ে এবং ধানের যে পরিপুষ্টতা সেটি কিন্তু অনেকখানি হতে বাধা প্রদান করে, যার ফলে এরকম তাপপ্রবাহ যদি স্থায়ী হয় তাহলে কৃষকরা অতিমাত্রায় ক্ষতির শিকার হবেন বলে কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন। একই সঙ্গে উত্তরবঙ্গের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আসলে কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে তাদের যে দৈনন্দিন কর্মঘণ্টা সেটি তাদের কমে গিয়েছে। অর্থাৎ দুপুরবেলা তারা অনেকখানি সময় আসলে অসুস্থতাজনিত কারণের যে হবার যে আশঙ্কা, সেই আশঙ্কায় তারা কাজ বন্ধ রাখেন এবং যার ফলে কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। একই সঙ্গে দিনের এবং রাতের তাপমাত্রার যে পার্থক্য, অর্থাৎ দিনের বেলা গতকালকে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটি অনুভূতি হচ্ছিল প্রায় 40 ডিগ্রির মতো। একই সঙ্গে রাতের বেলা আবার তাপমাত্রার যে প্রবাহ সেটি আসলে 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকে এবং হালকা শীত অনুভূত হয়। এবং উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ থেকে বরফ গলার যে বাতাসের প্রবাহ, সেই হিমবায়ুর কারণে কিন্তু রাতের বেলা মৃদু শীত অনুভূত হয় এবং সন্ধ্যার পর থেকে বেশ কুয়াশা পড়তে থাকে। এই তাপ প্রবাহের যে পার্থক্য, তাপমাত্রার যে পার্থক্য, এটি শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং দিনের বেলা শুষ্কতা, পানিশূন্যতা, ডায়রিয়া সহ নানান ধরনের লোকজন হাসপাতালের বহির্বিভাগে সেবা নিচ্ছে। সৈয়দপুর হাসপাতালে আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে সেখানে প্রায় 800 থেকে 1000 মানুষ প্রতিদিন আসলে আউটডোর সেবা নিচ্ছে। একই সঙ্গে 100 শয্যার যে হাসপাতালে রয়েছে সৈয়দপুর, সেই 100 শয্যার হাসপাতালে শয্যা সংখ্যার চেয়ে প্রায়
প্রায় দ্বিগুণ রোগী ভর্তি আছে। এমন সময় পানি শূন্যতা পূরণের জন্য ফুটপাতের যে শরবতের দোকান সেখানে শরবত পান করছেন মানুষ, এবং সেটি নিম্নমানের বরফ দিয়ে শরবতগুলো তৈরি করে অসুস্থতার যে আশঙ্কা সেটিও বাড়ছে। তবে এই ছিল উত্তরবঙ্গ থেকে তাপপ্রবাহের খবর। আবহাওয়া অফিস বলছে আগামীকালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল উত্তরবঙ্গ থেকে তাপপ্রবাহের সবশেষ খবর। উজ্জ্বল। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এবার জানবো কিশোরগঞ্জের পরিস্থিতি। প্রচণ্ড তাপে জনজীবনের দুর্ভোগের চিত্রর খবর জানাবেন সহকর্মী মশিউর কায়েস। উজ্জ্বল, কিশোরগঞ্জে যে তীব্র তাপদাহ চলছে, এই তীব্র তাপদাহে কিন্তু জনজীবন কিন্তু অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি যদি বলি যে আবহাওয়া অফিস যে বিষয়টি বলছে, কিশোরগঞ্জের উপর দিয়ে কিন্তু মাঝারি ধরনের তাপপ্রবাহ কিন্তু বয়ে চলেছে। আমি গতকালকের যদি সর্বোচ্চ তাপমাত্রা যেটি বলি যে নিকলি আবহাওয়া অফিস রেকর্ড করেছে, সেটি কিন্তু আসলে 37.7 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে 12টা পর্যন্ত 35.5 ডিগ্রি সেলসিয়াস তারা রেকর্ড করেছে। কিন্তু তারা যে বিষয়টি বলছে যে যতই বেলা গড়াবে সেই তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে কিশোরগঞ্জে কিন্তু এই মুহূর্তে যদিও একেবারেই শেষ পর্যায়ে বোরো ধান কর্তন, কিন্তু জেলায় বেশ কিছু স্থানে কিন্তু এখনো পর্যন্ত কাজ চলছে। সেখানে কিন্তু আসলে এই তীব্র গরমে কিন্তু অনেকটাই শ্রমিক সংকট দেখা দিয়েছে। আমরা বেশ কয়েকটা অঞ্চলে যোগাযোগ করেছিলাম, কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে যে এই তীব্র তাপদাহে কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে শ্রমিকরা কিন্তু আসলে কাজ করতে পারছে না, যার ফলে কিন্তু আসলে তারা আধাবেলা কাজ করে উঠে যাচ্ছে। এবং এই যে অবস্থাটা চলছে যে বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন হাওর অঞ্চলের পাশ দিয়ে যেখানে এখন বোরো ধান কর্তন চলছে, সেই অঞ্চলগুলোতে, পাশাপাশি শহরের যে জনজীবনগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে প্রচণ্ড তাপদাহে কিন্তু মানুষজন কিন্তু ঘরের বাইরে অনেকটাই বের হতেও কিন্তু কিছুটা ভয় পাচ্ছে। কারণ যে পরিমাণ তাপদাহ আসলে বিরাজ করছে সেটি কিন্তু আসলে তাদের জন্য আসলে তারা বলছে যে বিভিন্ন রোগ বালাইও কিন্তু বয়ে আনতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে যে আগামী 3 দিন কিন্তু আসলে এই প্রকারের আসলে তাপদাহ কিশোরগঞ্জ জেলা জুড়ে কিন্তু চলতে পারে। এবং তারা যে বিষয়টি বলছে যে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কোনো রকমের বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু তাদের কাছে নেই। তবে তারা যে বিষয়টি বলছে যে আগামী 3 দিন পরে কিন্তু হালকা বৃষ্টি সারাদিন ভর হতে পারে, এবং সেই সাথে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো কিশোরগঞ্জে যে তীব্র তাপদাহ চলছে, সেই তাপদাহে কিন্তু আসলে সবচাইতে বেশি যে শ্রমিকরা কিন্তু আসলে এর ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। মশিউর কায়েস কিশোরগঞ্জ থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন। এদিকে রাজধানীতে গরমে হাঁসফাঁস জনজীবন, নাজেহাল অবস্থা শ্রমজীবী মানুষের, সেই খবর জানবো সহকর্মী জাভেদ আবদুল্লাহর কাছ থেকে। জাভেদ, জানাবেন আজ ঢাকার তাপমাত্রা কত আর কি বলছে আবহাওয়া অফিস? উজ্জ্বল, গতকাল থেকেই ঢাকা ও ঢাকার আশেপাশের যে কয়েকটি জেলা রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় চুয়াডাঙ্গা এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল, রাজশাহীতে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আপনি নিশ্চয়ই জানেন যে 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি রোদের পারদ ওঠে তাহলে সেটিকে তীব্র তাপমাত্রা বলা হয়, এবং 42 ডিগ্রি ছুঁই অবস্থা যখন থাকে তখন সেটিকে তীব্র তাপপ্রবাহ বলে আখ্যা দেন আবহাওয়া অফিস। আমরা আবহাওয়া অফিসে কথা বলেছি, আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এটি বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল, এই সময়টায় রোদের পারদ খুব উপরে থাকে। সিনোপটিক রেখা, নানা দেশি এবং বিদেশি যে মডেল রয়েছে সেই মডেল অনুযায়ী তারা আমাদেরকে জানিয়েছে যে রোদের তীব্রতা আরও বাড়তে পারে। তীব্রতা বাড়লে রাতে এবং দিনের যে তাপমাত্রা সেটি আরও বাড়বে এবং এই তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে নিশ্চিত করেছেন। একটু জানিয়ে রাখি, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল বিভাগ সহ রাজশাহী, খুলনা, দিনাজপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে তীব্র মাঝারি তাপপ্রবাহ এরই মধ্যে বয়ে যাচ্ছে, যেটা আমরা এর আগে গতকালও দেখেছি। আজও তেমনটি সেই আবহাওয়া এখনও বহমান, আমাদেরকে সেই বিষয়টাই কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন। একটু উদ্বেগের বিষয়, আবহাওয়াবিদরা যে বিষয়টা বলছেন যেহেতু এটি গ্রীষ্মকাল, বৈশাখ জ্যৈষ্ঠের এই সময়টায় তাপপ্রবাহ থাকে, সেটির পাশাপাশি মানব সৃষ্ট কিছু কারণে কিন্তু তাপপ্রবাহ বৃদ্ধি পায়। জলীয় বাষ্প, একই সঙ্গে
নগরায়ন, অতিরিক্ত খাল, নদী নালা, জলাধার ভরাট করে ফেলা, সেই সঙ্গে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ার ফলে কিন্তু এই তাপপ্রবাহ বাড়তে থাকে। তো যে বিষয়টা আপনি দ্বিতীয় যে বিষয়টা বললেন যে এই যে তীব্র গরম, তীব্র যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহে আপনি নিশ্চয়ই ছবিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জনজীবন একেবারেই নাজেহাল অবস্থা, একটু অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। মানুষ একদম প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হচ্ছেন না। আমরা সড়কে বিভিন্ন যে অলিগলি রয়েছে আমরা দেখেছি যে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা কিছুক্ষণ পরপরই পানি খাচ্ছেন, কোথাও কোথাও শরবত, ডাবের পানি, বেলের শরবত, এগুলো লেবু শরবত এগুলো খাচ্ছেন বলে কিন্তু আমরা দেখেছি। তো একটু বলে রাখি যে দিনে এবং রাতে তাপমাত্রা সমান থাকবে। এই তাপমাত্রা আরও 3 থেকে 4 দিন দেশের কোনো কোনো জেলা বা 7 থেকে 9টি জেলার উপর দিয়ে বয়ে যাবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে তাপ প্রবাহের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। উজ্জ্বল। গরমে রাজধানীবাসীর জন্য স্বস্তির কোনো খবর নেই। তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মুস্তাফাজ্জামান আব্বাসী আর নেই। ভোর 6টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুস্তাফাজ্জামান আব্বাসী লোকসঙ্গীত শিল্প ও সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আব্বাসী মোট 50টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াইয়া গানের উপর 2টি বই প্রকাশ করেন, যার মধ্যে 1200 গানের উল্লেখ রয়েছে। মুস্তাফাজ্জামান আব্বাসী 1936 সালের 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। হাওর অঞ্চলের কৃষকেরা দেশে খাদ্যের অন্যতম যোগানদার। একক ফসল হিসেবে বোরোর 25 থেকে 30 ভাগ আসে হাওর থেকে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন কি কৃষক? ভরা মৌসুমে সিন্ডিকেটের কারসাজিতে ফরিয়াদের নির্ধারিত দামেই ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। সেই খবর জানাবেন সহকর্মী হারুনুর রশিদ। ছবি তুলেছেন সায়মা কুন্দ। ধান কাটার মৌসুম যেন হাওড়াঞ্চলের কৃষকের কাছে উৎসব। এ সময় রাজ্যের ব্যস্ততায় দিন কাটে কৃষকের। প্রখর রোদ, গরমের তীব্রতা উপেক্ষা করে চলে ফসল ঘরে তোলার চেষ্টা। নেত্রকোনার গোবিন্দশ্রী হাওরের কৃষক সেলিম মিয়া চলতি বুড়ো মৌসুমে প্রায় 150 মণ ধান পেয়েছেন। এর মধ্যে খোরাকির 30 মণ রেখে বাকিটা বিক্রি করেছেন। সেলিম মিয়ার মতো হাওরের প্রায় সব কৃষকেরই একই দশা। দেনা পরিশোধের চাপ, পাশাপাশি সংরক্ষণের সুবিধা না থাকায় ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। আর এই সুযোগে ধানের দাম কমিয়ে দেয় মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম 1200 টাকা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঠেকে 800 থেকে 850 টাকা। খরচকাজি করছি, মানুষের তো টাইমের পিনে আনছি, এই দামের যেমন লাগবো, নিজেরাও চলন লাগবো, খাওয়ান লাগবো। হাইব্রিড মোটা ধান এই আবার কাটাকাছি মেশিনে কাটাকাছি বেচতেছি, এখন ধানটা একটু দরটা কমিয়ে থাকা। ধান মারাই ও শুকানোর জায়গার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ হাওরের কৃষকের নিত্যসঙ্গী। ধান কেটে খলায় আনতে গুনতে হয় বাড়তি খরচ। সরকার ধান চাল সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিলেও তা জুটে না হাওরের কৃষকের ভাগ্যে। লাহারও জায়গা নাই, অত দান দেম লই তো দেম আর কেমতাটা নাই। ওহন এই লোকসান দিমা মাল ছাড়ি দিছি। সরকারি যে আমরা যদি 14 টাকা নিত, সেটা আমরা বেশি যাবো মানে চলাম। ওখান থেকে আমি 800 900। হাওরের ধান মারাই করে সাবমার্সিবল সড়কের পাশে এভাবেই বস্তাবন্দি করে রাখেন কৃষকেরা। এখান থেকেই ধান কিনে বড় বড় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ফরিয়ারা। কয়েক দফায় হাত বদলে অনেকেই অর্থবিত্তে সমৃদ্ধ হলেও পরম মমতায় যে ফসল ফলান কৃষকেরা, তারা থেকে যান সেই তিমিরেই। ধান পাকা শুরু হলেই হাওরে বেড়ে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের আনাগোনা। ধান কিনে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায় তারা। প্রতিদিন 5-6টা ট্রাক হয়, 220 বস্তা করে, 1000 বস্তা, এরকম 1800-2000 মণ ধান প্রতিদিন ছেড়ে দিচ্ছি। আগাম জাতের নতুন নতুন ধান আবাদ করলে ভালো দাম পাওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। আর হাওরের কৃষকের কথা মাথায় রেখেই নেত্রকোনায় আগে ভাগেই শুরু হয়েছে ধান সংগ্রহ। আধুনিক যে জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিই এবং এবছর বিধান 88, বিধান 89 এবং বিধান 102 এই জাতগুলো কিন্তু হাওরে চাষ হয়েছে
এবং এখান থেকে এখন কৃষকরা বিধান 88 কিন্তু খুব ভালো ফলন পাচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা এর কারণে তারা সঠিক দামটা অনেক সময় পান না, সেই কারণে সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পেতে পারেন, সেই জন্য সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানো এবং হাওরকে কেন্দ্র করেই নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনার গ্রুপ আছে, যেমন বিএডিসি, বিডি, বাড়ি, ডিএই, এই সমস্ত আপনার অর্গানগুলিকে ওইখানে আপনার কাজে লাগাতে হবে। আর মধ্যস্বত্ব যারা আছে তাদেরকে যত দ্রুত কমানো যায়। চলতি বছর নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় মিলিয়ে 135টি হাওরে 41,075 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে প্রায় 2,86,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের কারণে দেশের 0.19% কৃষি জমি নষ্ট হয়। ফলে টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রোহিঙ্গা শিবির বা অর্থনৈতিক অঞ্চলগুলো জীববৈচিত্র্য ধ্বংস করছে। তিনি আরও বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ভারে জীববৈচিত্র্যেও এখন জরাজীর্ণ অবস্থা। ফলে নদী, জলাশয় এবং জীববৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশের প্রতিটি এলাকাকে পরিকল্পনার আওতায় আনার বিষয়ে দৃষ্টিপাত করেন। তবে এই পরিকল্পনা শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং সকল মন্ত্রণালয়কে এ ব্যাপারে সচেতন হতে হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশের শহরগুলো বর্তমানে বিক্ষিপ্তভাবে গড়ে উঠছে। দ্রুত অপরিকল্পিত নগর সম্প্রসারণের ফলে বিদ্যমান শহরগুলোর আকার ক্রমাগত বাড়ছে। বাংলাদেশের নগর সম্প্রসারণের হার তালিকায় থাকা বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে অন্যতম। 2001 সালে নগর জনসংখ্যা 23.3% থেকে বেড়ে 2011 সালে 28.4 এবং 2021 সালে 31.66 হয়েছে এবং 2035 সালের মধ্যে তা 38.2 পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা গভীর উদ্বেগে বাংলাদেশ পর্যবেক্ষণ করছে। সকালে ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তির জন্য দুপক্ষকে সহনশীল ও সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষিণ এশিয়ার মানুষের উন্নতি ও ভবিষ্যতের জন্য শান্তি কামনা করেন। বিমান ঘাঁটিতে হামলার জবাবে এবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। এক্সবার্টার পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। জিও নিউজের খবর বলছে, এই অভিযানে ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। হামলা হয়েছে ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে। এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান সহ 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। যদিও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে পাকিস্তানের আইএসপিআর। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। আকাশসীমা অচল করে দেওয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও শুরু করল অপারেশন বুনিয়ান উন মারসুস। দেশটির স্থানীয় গণমাধ্যমের দাবি, এই অভিযানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে গেছে ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি। পাকিস্তানের প্রতিরক্ষা সূত্র বলছে, হামলা হয়েছে শীর্ষা এয়ারফিল্ড ও রাজৌরির মিলিটারি ইন্টেলিজেন্স কেন্দ্রে। ধ্বংস করা হয়েছে আদমপুরের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 8টি সহ মোট 32টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল 15 মে পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার। এছাড়া ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মোস মজুত করে রাখা হতো বলে জানা গেছে। এছাড়া শনিবারের হামলায় দেহরাঙ্গিয়ারিতে অবস্থিত ভারতীয় আর্টিলারি ইউনিট ধসে গেছে বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম ডন। যদিও অমৃতসরের মিসাইল ফ্যাসিলিটি লক্ষ্য করে ছোড়া পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি করছে ভারত। गुज़श्ता रात
চলমান এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের মধ্যে ন্যাশনাল কমান্ডের কর্মকর্তাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডেপুটি প্রধানমন্ত্রী ইসহাক দার বলেছেন, সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে পাকিস্তানের সেনাবাহিনী। আর সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য, যুদ্ধটি পাকিস্তান শুরু না করলেও শেষ করবে এবং গোটা বিশ্ব এর সাক্ষী হবে। পরিস্থিতি প্রশমনে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে শনিবার মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। যদিও আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর দাবি করে, রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে এবং বড় ধরনের ক্ষতিও হয়নি। যদিও বিমান ঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার, আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর। ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। The missile attack by India on the Pakistan Air Force bases. Majority of missiles have been intercepted by the alert air defense system of the Pakistan Armed Forces. The few that have been able to sneak in have not been able to cause any damage to the flying assets of Pakistan Air Force. Pakistan has responded and will continue to respond to any such forms of aggression. The Indian government and the Indian armed forces, they've been responded to in the sense that we defended ourselves to this unwarranted aggression. তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে ইসলামাবাদ। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া শুক্কুর বিমানবন্দরের কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করা হলে ভারতীয় সেই ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা সূত্র। এদিকে পাকিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ করে তাদের অভিযোগ, বেসামরিক নাগরিকদের যুদ্ধের বলি করছে ইসলামাবাদ। এছাড়া পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালে জরুরি বিভাগ পর্যবেক্ষণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অন্যদিকে ভারতের অভিযোগ সত্ত্বেও পাকিস্তানকে $1 বিলিয়ন বেশি ঋণ দেয়ায় IMF এর বিরুদ্ধে চটেছেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে সেই আতঙ্কে জরুরি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহে রাখছেন ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির বাসিন্দারা। পেট্রোল পাম্প ও মুদি দোকানে ভিড় করছেন তারা। জাহানারা ভুইয়ার প্রতিবেদনও থাকছে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধে আতঙ্ক বাড়ছে দুদেশের সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে দেশ দুটির সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে বেশি ভয় কাজ করছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে পারেন তারা। তাই এরই মধ্যে যতটুকু সম্ভব আগেভাগেই প্রস্তুতি সারছেন ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির মানুষ। প্রস্তুতির অংশ হিসেবে গাড়িতে জ্বালানি মজুত করছেন অনেকে। তাই এসব অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। सर इंदिरा गांधी हमारा हॉस्पिटल है, जनरेटर के लिए हम डीजल लेने आए थे, बट यहाँ मिल नहीं रहा, मना कर दिया सर। জ্বালানির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে ভিড় চোখে পড়ার মতো। অধিকাংশই শুকনো খাবার সংগ্রহ করছেন। लोगों में डर है, इंडिया पाकिस्तान में अगर ज्यादा कोई प्रॉब्लम आ जाती है तो फिर राशन की दिक्कत ना हो, संभाल के ज्यादा रखना चाहते हैं। 6 महीने का हमारे घर का वो राशन। তাই এসব অঞ্চলের খাদ্য নিশ্চয়তার সজাগ দৃষ্টি রাখছে ভারত সরকার। लेकिन कृषि विभाग के नाते मैं मानता हूँ कि हमारी भी जिम्मेदारी है। हमारी जिम्मेदारी अपनी खाद्यान्न सुरक्षा सुनिश्चित करना। एक बार मुझे आवश्यक लगा। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দুদেশের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের আশপাশের গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি। এই অবস্থায় এলাকা ছাড়ছেন অনেকে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। 2031 আসর থেকে নারী ফুটবল বিশ্বকাপ 48 দলে বাড়ানোর ঘোষণা দিয়েছে ফিফা। 32 থেকে 1 লাফে বাড়ছে 16টি দল। এর আগে 2027 সালে ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর, যেখানে খেলবে 32 দল। স্বাভাবিকভাবে ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়াবে 64 থেকে 104-এ। টুর্নামেন্টের মেয়াদকালও 1 সপ্তাহ বাড়বে। 2031 যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ও 2035 যুক্তরাজ্য বিশ্বকাপেও একই নিয়ম থাকবে। প্রথম নারী বিশ্বকাপের আসর বসে 1991 সালে। সেই আসরে অংশ নেয় 12টি দেশ। এরপর 1999 সালে তা বাড়ে 16 দলে উন্নীত করা হয়। এরপর 2015-19 আসরে 24 দল, সবশেষ 2023 বিশ্বকাপে হয়েছে 32 দলের। রিয়াল মাদ্রিদে আসছেন নতুন কোচ
3 বছরের দায়িত্বে থাকবেন সেই কোচের দায়িত্বে থাকবেন একজন সহকারী ও ফিটনেস কোচ। কারা সেই কোচ তা জানাচ্ছেন ফারহান হাসান। শুরু থেকেই কার্লো আনচেলত্তি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলোনসোকে। এবার যখন ইউরোপিয়ান আসরে রিয়ালের পারফরমেন্স হতাশাজনক এবং বার্সার বিপক্ষে 2টি ফাইনালে হারের ধাক্কা, ঠিক তখনই রিয়ালের ত্রাতা হয়ে এলেন জাভি। স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানায়, আলোনসোর সঙ্গে রিয়ালের সবকিছু চূড়ান্ত হয়েছে। সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে 3 বছরের চুক্তি করেছে ক্লাবটি। তার সঙ্গে রিয়ালে যোগ দিচ্ছেন সহকারী কোচ সেবাস পারলিলা ও ফিটনেস কোচ আলবার্তো এনসিনাস। আগামী 25 মে লা লিগার শেষ ম্যাচের পর রিয়াল ছাড়বেন আনচেলত্তি। তার বিদায় চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে আলোনসো চুক্তিতে সই করবেন। আলোনসোর লেভারকুজেন ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। তালিকায় আরও আছেন বার্সার সাবেক তারকা জাভি হার্নান্দেজ, সেস ফ্যাব্রিগাস এবং রিয়াল যুব দলের কোচ আলভারো আরবেলোয়া। 2009 থেকে 2014 সাল পর্যন্ত রিয়ালের হয়ে 158 ম্যাচ খেলেছেন জাভি আলোনসো। জিতেছেন লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগও। তবে মার্কা জানাচ্ছে আলোনসো হয়তো দায়িত্ব নেবেন ক্লাব বিশ্বকাপের পর, অর্থাৎ জুলাইয়ের শেষ দিকে। সেই সময় পর্যন্ত কোচের দায়িত্ব সাময়িকভাবে পালন করতে পারেন রিয়ালের ফুটবল পরিচালক ও সাবেক কোচ সান্তিয়াগো সোলারি, যিনি রিয়ালের হয়ে 32টি ম্যাচ পরিচালনা করেছেন ডাগআউট থেকে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সামনে রোমাঞ্চকর পরিবর্তন, নতুন কোচ, নতুন পরিকল্পনা আর ভবিষ্যতের জন্য নতুন অধ্যায়ের সূচনা। ফারহান ইসান, এখন। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। এই দুই প্রতিবেশী দেশের সংঘাতে 1 সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। বাতিল হবার সঙ্গে 2025 সালের এশিয়া কাপ, এমনকি বাংলাদেশ সফরও বাতিল করতে পারে বিসিসিআই, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তান সংঘাতের আঁচ লাগতে শুরু করেছে খেলার মাঠে। এরই মধ্যে দুবাইয়ে সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল, আর 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে শারজাহ ও দুবাইয়ের ভেন্যু। এই জন্য বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশের আরব আমিরাত সফর। আমিরাত সফর শেষে চলতি মাসেই 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকেও ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ প্রায়োরিটি দিয়েছি আমি। এই টপ প্রায়োরিটি দেওয়ার কারণেই আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে বোর্ড থেকে যোগাযোগ করেছি, ব্যক্তিগত আমিও উদ্যোগ নিয়েছি। আন্তঃসীমান্ত উত্তেজনা ও উপমহাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে কোহলি রোহিতদের বাংলাদেশ সফরও আটকে যেতে পারে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে আগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে 3 ওয়ানডে ও 3 টি20 ম্যাচের সিরিজ খেলতে আসার কথা ভারতীয় দলের। এই সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই আগস্ট সেপ্টেম্বরের উইন্ডোতেই আইপিএলের বাকি লিগ পর্বের 12টি সহ মোট 16টি ম্যাচ আয়োজন করতে চায়, এমনটাই দাবি টাইমস অফ ইন্ডিয়ার। এছাড়াও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক ভারত। যদিও চুক্তি অনুযায়ী হাইব্রিড মডেলে পাকিস্তানের খেলা শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা, কিন্তু যুদ্ধের কারণে 2 দেশের সম্পর্ক খারাপ হওয়ায় এশিয়া কাপের আয়োজন নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাচ্ছে। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দাবিতে শাহবাগে অবরোধ, বিকেলে গণজামায়াত। আব্দুল হামিদের দেশ ত্যাগে তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা, শাহজালাল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা। শাহবাগ অবরোধে ভোগান্তি বিবেচনার আহ্বান। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে। সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয়, ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো। তীব্র গরমে পড়ছে রাজধানী সহ সারা দেশ। চুয়াডাঙ্গা, রাজশাহী সহ 38 জেলায় বইছে তাপপ্রবাহ, আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস। 8 মাসে 1000-এরও বেশি পয়েন্ট হারিয়েছে দেশের পুঁজিবাজার। সংস্কার কার্যক্রমে ধীরগতি, আস্থা সংকটে বিনিয়োগকারীরা।
অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানের বুনিয়ান উন মারসুস। অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে ধ্বংসের দাবি। ভারতে 32টি বিমানবন্দর বন্ধ ঘোষণা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।